জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি জাহিদ হাসান। জাতিসংঘে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৈঠকে রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদের 18 মাস পরে দেশে আগামী জাতীয় নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন তারা। এ সময় ব্লিংকেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট সহ বিভিন্ন বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেন তিনি। এছাড়া বাংলাদেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলে জানিয়েছেন ব্লিংকেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, দুর্নীতি দমনের সহায়তায় আশ্বাস দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৈঠক শেষে বিস্তারিত জানান প্রেস সচিব। ওই রিপোর্টটা পড়লে দেখবেন, রয়টার্সের রিপোর্টে যেটা আছে, আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন, টাকাগুলো কিভাবে ফেরত আনা যায়, এটা একটা কষ্টসাধ্য বিষয়। বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে। যে ডক্টর ইউনূসের নেয়া নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুতেরেস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত বৈঠকে বসেন। এ সময় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেয় অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান অ্যান্টনি গুতেরেস। বলেন, সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান সহ জাতিসংঘ বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পরিপূর্ণ সমর্থন থাকবে বলে জানান। এদিন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরের সঙ্গেও একান্ত বৈঠক করেন বাংলাদেশ সরকার প্রধান। সেখানে জুলাই আগস্টের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িতদের কিভাবে আইসিসির মাধ্যমে বিচার করা যায় সেই সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে এক সংলাপে একথা জানান ইউনূস। ডক্টর ইউনূস বলেছেন, বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বলেন, বাংলাদেশ শুধু 17 কোটি মানুষের উদীয়মান বাজার নয়, এটি বিশ্বের শীর্ষ 10টি ভোক্তা বাজারের একটি হিসাবে দ্রুত বিকশিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ কৌশলগতভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের 300 কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাময় জায়গায় রয়েছে। মার্কিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, যুক্তরাষ্ট্র যখন ইন্দো প্যাসিফিক নীতির অধীনে সরবরাহ কাঠামো বৈচিত্র্যকরণের দিকে নজর দিচ্ছে, তখন বাংলাদেশ কৌশলগতভাবে সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠার উপযুক্ত। ব্যবসায়ীদেরকে, যে গ্লোবাল যারা ইনভেস্টর, টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ, যে উই আর ওপেন ফর বিজনেস। বাংলাদেশ হ্যাজ রিটার্নড। আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব। বাংলাদেশের এফডিআই এর জন্য যতটুক ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই লেবার স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব। 6 বছর পর দেশে ফিরলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সকাল 9:30টায় তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের জানান, এবার যে বিপ্লব অর্জিত হয়েছে তা যেন দীর্ঘমেয়াদী হয়। এ সময় তিনি আরও দাবি করেন, তাকে উদ্ভট বিচিত্র মামলায় অন্যায়ভাবে 7 বছরের সাজা দিয়েছিল হাসিনা সরকার। বলেন, শতাধিক মামলা রয়েছে তার নামে। এসব মামলার আইনি মোকাবিলা করার কথা বলেন তিনি। 2009 থেকে 2013 সালে সারা দেশে 124টি মামলা হয়েছিল তার বিরুদ্ধে। আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে। আমার মায়ের অসুস্থতা এবং আমার সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট, এই পরিস্থিতি বিবেচনা করে রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব।
ভারতে রপ্তানি শুরুর পর দেশের বাজারে আরেক দফা বেড়েছে ইলিশের দাম। সর্বনিম্ন ১৩৫০ টাকার সর্বোচ্চ ২৪০০ টাকায় পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের। বরিশালের বাজারে সপ্তাহের ব্যবধানে ১৫০ থেকে ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ইলিশ। ১ কেজি ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে ১৮০০ থেকে ১৯০০ টাকা, আর ১২০০ গ্রাম ওজনের মাছ ১৯৫০ থেকে ২০০০ টাকা। সবথেকে বেশি ২৩০০ থেকে ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে ১.৫ কেজি ওজনের ইলিশ। ভরা মৌসুম চললেও দামে প্রভাব নেই চাঁদপুরের মাছের বাজারে। ছুটির দিনে কেজিতে আরও ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ। বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ১৯৫০ টাকায়, আর মাঝারি সাইজের ইলিশ ১৪০০ থেকে ১৭০০ টাকায়। ছোট সাইজের মাছ কিনতে হয়েছে ১০০০ থেকে ১২০০ টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন মাছের সেই পরিমাণ চাহিদা রয়েছে, সেই তুলনায় বাজারে সরবরাহ না থাকায় ঊর্ধ্বমুখী ইলিশের দাম। ময়মনসিংহের বাজারে ইলিশের সরবরাহ নেই বললেই চলে, ফলে ১ কেজি ওজনের ইলিশের দাম ৩ দিনের ব্যবধানে বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। এবং মাছের আমদানি খুব কম। যেটা ৯০০ গ্রাম সেটাই চাচ্ছে ওরা ১৮০০ টাকা, ২০০০ টাকা, ২২০০ টাকা। ১০০ গ্রাম ২০০ গ্রাম জাটকা এগুলোর কেজি ৭০০-৮০০ টাকা চলতেছে, যা জনসাধারণের মাইনে কেনার কথা চিন্তাও করতে পারি না আমরা। ইলিশ মাছ তো যে ইন্ডিয়া ৩,০০০ টন দিবার কথা, এটার কারণে ইলিশ মাছ এই না নিলেও হলো দাম বেশি। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। বন্দরনগরী চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। নগরীর বিনোদন কেন্দ্রগুলো বর্ণিলভাবে সাজানো হয়েছে। পর্যটন এলাকা পরিচ্ছন্ন পর্যটক বান্ধব হিসাবে গড়ে নগরীর ফুসফুস খ্যাত সিআরবিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন বাংলাদেশ। বিশেষ এই দিনটিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন ছাড়াও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ট্যুরিস্ট পুলিশ, ট্যুরিজম গ্রুপ, শিক্ষার্থীরা অংশ নেয়। রাজশাহীতেও নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বরিশালে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরের ডিসি অফিসের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের ঢাকা প্রধান সড়কে ৪ লেন নির্মাণ কাজ চলছে ধীর গতিতে। বারবার প্রকল্পের মেয়াদ বাড়িয়েও ৫ বছরে শেষ হয়েছে মাত্র ৫২% কাজ। কয়েক ধাপের টানা বৃষ্টিতে সড়কের অবস্থাও নাজেহাল। এ নিয়ে বিস্তারিত জানাতে পদ্মা সেতু শরীয়তপুর সড়কের জাজিরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, বৃষ্টিতে সড়কের অবস্থা কেমন দেখছেন? কবে নাগাদ সড়কের কাজ শেষ হতে পারে? কি বলছে কর্তৃপক্ষ? জাহিদ, এক কথা যদি বলি, একেবারে বেহাল দশা সড়কের অবস্থা। এটি শরীয়তপুরের প্রধান সড়ক, রাজধানীর সাথে যোগাযোগের একমাত্র সড়ক বলা যায়। শরীয়তপুর থেকে পদ্মা সেতুর এই সংযোগ সড়কটি ২৭ কিলোমিটার দীর্ঘ। এই সড়কটি কাজ করছে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৯ সালে সড়কটি একনেকে পাশ হয়। দীর্ঘ ৫ বছর কিন্তু কেটে গেছে জাহিদ, তারপরও এই সড়কের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। ধাপে ধাপে কিন্তু প্রকল্পের মেয়াদ বাড়ছে, কিন্তু কাজ সেই ৫২% পর্যন্তই রয়ে গেছে। এই বৃষ্টি, গত আগস্ট থেকে যে টানা বৃষ্টি হচ্ছে, এর ফলে কিন্তু সড়কের দুপাশে যে বালি ছিল, সেই বালি কিন্তু সরে গেছে। এছাড়া সড়কের মধ্যে যে পিচ ছিল, পিচ উঠে গর্ত হয়েছে, খানাখন্দ হয়েছে। যে যানবাহনগুলো যাচ্ছে, সেই যানবাহনগুলো কিন্তু ঝুঁকি নিয়ে যাচ্ছে। আমরা গতকাল এবং আজকে দুদিন এই সড়কে কাজ করেছি। সকাল থেকে দেখছি যে বৃষ্টির মধ্যেও যানবাহন ঝুঁকি নিয়ে যাচ্ছে, এবং চালকরা বলছেন যে কোথায় কতটুকু গভীরতা রয়েছে এই সড়কের, সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। অনেক সময় তারা কিন্তু কাত হয়ে, জরুরি না হলে তারা কিন্তু এই সড়ক দিয়ে এখন আর ঢাকা যাতায়াত করছেন না। তারা দীর্ঘ আরো ৫০ কিলোমিটার সড়ক ঘুরে কিন্তু ঢাকা তারা মাদারীপুর হয়ে তারা যাতায়াত করছেন। তো আমার কথা হয়েছে সড়ক বিভাগের সাথে। সড়ক বিভাগ বলছেন যে আসলে সড়কটি এই দীর্ঘ জটিলতার মূল কারণ হচ্ছে অধিগ্রহণ। জমির অধিগ্রহণের কারণেই কিন্তু এই দীর্ঘ সূত্রিতা, এবং এখনো ৮টি LAS কিন্তু সম্পন্ন করতে পারেনি জেলা প্রশাসন, যার কারণেই কিন্তু এই সড়ক এখনো কাজ শেষ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। আর ঠিকাদার বলছেন যে আসলে এই অবস্থায় কিন্তু তারা কাজ করতে পারছে না মূলত ভূমি অধিগ্রহণের কারণে। তো সব মিলিয়ে বলা যায় যে বৃষ্টির কারণেই কিন্তু
এই জটিলতা বাড়ছে এবং ঝুঁকি নিয়ে যাত্রী এবং যানবাহন চলাচল করছে। জাহিদ, ঢাকা শরীয়তপুর সড়কের বেহাল দশা জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান। দেশের বাইরের খবর, ফ্লোরিডার উত্তর পশ্চিম অঞ্চলে উপকূলে আঘাত হেনেছে মেক্সিকান উপসাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় হ্যারিকেন হেলেন। ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের তথ্য বলছে, হ্যারিকেনটি যুক্তরাষ্ট্রে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 225 কিলোমিটার। ক্যাটাগরির 4 মাত্রা হেলেনের প্রভাবে 20 ফুটের জলোচ্ছ্বাস তৈরির শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। ঝড়ো হওয়ার কারণে ফ্লোরিডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন 6 লাখ স্থাপনা। ইতিমধ্যে 6টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে হেলেনের প্রভাবে বন্যায় তলিয়ে গেছে কানকুন সহ মেক্সিকোর বিভিন্ন এলাকা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত প্রতিবেশী কিউবাও। শুক্রবার দেশের নতুন প্রধানমন্ত্রীকে বেছে নেবে জাপানের ক্ষমতাসীন দল এলডিপি। ফুমিও কিশিদার উত্তরসূরি হতে লড়ছেন 9 জন প্রার্থী। জনমত জরিপে জাপানের নতুন প্রধানমন্ত্রী হবার দৌড়ে এগিয়ে আছেন সাবেক পরিবেশ মন্ত্রী শিনজিরো কুইজুমি। নির্বাচিত হলে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবার রেকর্ড গড়বেন 43 বছর বয়সী এই নেতা। দ্বিতীয় অবস্থানে থাকা সাবেক অর্থনীতি সুরক্ষা বিষয়ক মন্ত্রী সানে তাকাইচি জয়ী হলেও ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী পাবেন জাপান। অন্যদিকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে লড়ছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা। কোনো প্রার্থী দলের সদস্যদের ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলে শীর্ষ 2 প্রার্থীর মধ্যে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুর্নীতি কেলেঙ্কারিতে এলডিপি সদস্যদের জড়িয়ে পড়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইয়েনের দরপতনের কারণে চলতি বছর কিশিদার প্রতি জনসমর্থন তলানিতে নেমে যায়। এতে গেল মাসে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফুমিও কিশিদা। শেষ করছি এখন চারদিক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।